ফটো, মা কালী, শিবের ঘরে যেগুলো রাখা, ওগুলো আলাদা করে মূল্য আমার কাছে কিছু ছিল না। খুব শৈশবে এমন একটি ঘটনা হলো, এবং হয়তো তখন থেকেই লাহিড়ী মশাই, আমার ভীষণ আনন্দ হচ্ছে এটা বলতে গিয়ে, আমি জানি না কেন, যে হয়তো তখন থেকেই লাহিড়ী মশাই প্ল্যান করেছিলেন আমাকে ওনার সঙ্গে জুড়বেন। কিন্তু একেবারে একেবারে ঈশ্বরন্ত প্রাণ হয়ে যাব আমি। কাজকর্ম তো থাকবেই, কিন্তু ঈশ্বরটাকে অনেক বড় ব্যাকগ্রাউন্ড দেব, সেটা কিন্তু লাহিড়ী মশাই বলুন বা এই দেব দেবীরা কে আমি জানি না, এই সব গুরুরা মিলে অনেক আগে থেকে সেই প্ল্যানটা সেট করে রেখেছিলেন। যার জন্য অনেক শৈশবে আমাকে খুব বড়, যেটা বাচ্চারা নিতে পারে না, এরকম একটা ঘটনা আমার জীবনে হলো। সেই ঘটনা থেকে আমি পরিত্রাণ পেতে, যেখানে বাবা মাও পরিত্রাণ দিতে পারছিলেন না, ওনারা হেরে গেছিলেন সমাজের সামনে। মানুষ যখন চ্যালেঞ্জ, বিভিন্ন রকম শারীরিক মানসিক চ্যালেঞ্জ ফেস করে, তখন সে আস্তে আস্তে তার কিন্তু উত্তরণ হয়। কিন্তু অদ্ভুতভাবে শ্বশুর বাড়ির সবাই, বিশ্বাস করবেন না, ক্রিয়াযোগ কিভাবে আমার পেছনে, লাহিড়ী মশাই কিভাবে শুরু হয়েছে সেটাও একটু বলবো। যে কেন বলা হয় যে হনুমানজি এখনো লাইভ। হনুমানজির লেখা বইতে আমরা অনেকে জানি, আপনি হয়তো জানবেন, আমরা অনেকেই আমি জানতাম না, অনেকেই জানে না যে ওনার নিজের লেখা বই আছে। কিন্তু ইন্ডিয়াতে দুজনের হাতে মাত্র ওই বই আছে। সবাই সবাই ডিজার্ভ করে না, যে ডিজার্ভ করে তার কাছে পৌঁছে যাবেই। এভরিথিং ইজ প্রি ডিসাইড। তাহলে হনুমান মন্দির থেকে শুরু, হনুমান মন্দিরে আমার শাশুড়িকে পুজো দিতে নিয়ে যাচ্ছি, তারপরে গিয়ে শেষ হচ্ছে রাম ঠাকুর। কি গল্পটা কি মাঝখানে? নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আরেকটি নতুন পডকাস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই প্রত্যেকটা পডকাস্ট ভিডিওতেই আপনাদের সামনে এমন কিছু আমি তুলে ধরার চেষ্টা করি যেটা অবশ্যই অন্য ভিডিও থেকে আলাদা, কিন্তু সূত্র যেখানে গাঁথা থাকে সেটা হলো দৈব অলৌকিকতা। এবং এই দৈব অলৌকিকতার সূত্রে যার সাথে আমার পরিচয়, মাননীয়া পাপড়ি সেনগুপ্ত, যিনি এসছেন টালিগঞ্জ থেকে। তার জীবনে এমন কিছু দৈব অলৌকিক ঘটনা রয়েছে যেগুলি অবশ্যই প্রকাশ্যে আনা দরকার এবং আপনাদের জানা দরকার। আসলে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের একটাই উদ্দেশ্য, মানুষের মধ্যে সুচেতনাকে আরও বেশি জাগ্রত করা, আরও বেশি সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করা, অবশ্যই ঈশ্বর এবং আপনাদের সহযোগিতায়। সেই কারণে আজকে আমি পেয়েছি পাপড়িদিকে, এবং তার সাথে আপনাদের আরেকটা জিনিস আমি জানিয়ে দিই। আপনারা যারা নিজেদের দৈব অলৌকিক ঘটনা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ভয়েস করে আপনাদের এই ঘটনাটা পাঠিয়ে দেবেন। যদি মনোনীত হয় আমরা যোগাযোগ করে দেবো। অবশ্যই তখন আপনি স্টুডিওতে বসে বলবেন আপনার দৈব অলৌকিক ঘটনা, এবং সেটা শুনবে এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। নমস্কার পাপড়িদি, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাদর আমন্ত্রণ জানাই। আজকে আপনার কাছ থেকে বেশ কিছু ঘটনা আমি শুনতে চাই। বিশেষ করে আপনি যখন আমাকে ভয়েস করে পাঠিয়েছিলেন রাম ঠাকুরের আশ্রমে রাম ঠাকুরকে নিয়ে আপনার যে অনুভব এবং প্রত্যক্ষ দর্শন, সেটা অবশ্যই অলৌকিক, সেটা আমরা শুনবো। এবং তার সাথে সাথে আপনার জীবনের বিভিন্ন উত্থান পতন এবং আপনার পারিবারিক জীবনের বিভিন্ন খণ্ডচিত্রগুলো, প্রত্যেকটার মধ্যেই মনে করি অলৌকিকতা আসে। আসলে মানুষের জীবনের প্রায় পুরোটাই হয়তো অলৌকিক, সেটা সে কখনো বুঝতে পারে, কখনো বুঝতে পারে না। তো আজকে আর দেরি করব না, আপনি আপনার কাহিনী শুরু করুন এবং আমরা শুনতে থাকি। নমস্কার দাদা। সব মানুষেরই শুরু তো পরিবার থেকেই হয়, সেই জন্য আমি পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখছি। কি করে ওখান থেকে আমি কি করে উম, এতটা, অনেকটাই পথ হেঁটেছি, আমার আমার মতো করে অনেকটাই পথ হাঁটলাম। তো আমার শুরুতে আমার বাবা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। কমিউনিস্ট পার্টির আমরা সবাই জানি গ্রসলি একটা প্যাটার্ন থাকে, ঈশ্বর টিশ্বর মানেন না তারা, কর্মকেই কর্মযোগী হন তারা। সেই হিসেবেও বাবা একজন যোগী মানুষ, এরমই দেখেছি, মাকেও দেখেছি। এবং আগাগোড়া তারা শুধু সমাজকে দিয়েই এসছেন। তাদের আয়ের 90% পরিবার পরিজন পাড়া, এই সেবা করতেই দেখেছি। এবং আমিও জানতাম শুধু কর্ম দিয়েই বোধহয় জীবন হবে, তো ওই ঈশ্বর ফটো, মা কালী, শিবের ঘরে যেগুলো রাখা, ওগুলো আলাদা করে মূল্য আমার কাছে কিছু ছিল না। খুব শৈশবে
এমন একটি ঘটনা হলো, এবং হয়তো তখন থেকেই লাহিড়ী মশাই, আমার ভীষণ আনন্দ হচ্ছে এটা বলতে গিয়ে, আমি জানি না কেন, যে হয়তো তখন থেকেই লাহিড়ী মশাই প্ল্যান করেছিলেন আমাকে ওনার সঙ্গে জুড়বেন। এবং বাবা যদিও বা কর্মযোগী ছিলেন, এগুলো কোনোদিন দেখিনি পুজো আর্চা করতে, মাকেও সেরম ভাবে দেখিনি, বাট ঘরে লক্ষ্মী পুজো যেরকম আর পাঁচটা বাঙালির ঘরে হয়, কার্তিক পুজো, এগুলো দেখেছি। কিন্তু দুর্গাপুজোর কিছু রিচুয়ালস ওগুলো বাবা মানতেন, ভীষণ মনে করতেন ভারতীয় সমাজের যত পুজো আর্চার সব সাইন্টিফিক কারণ আছে, সেগুলো মানা দরকার। কমিউনিস্ট পার্টির লোকেরা সেগুলো মানে না বলে বাবা একটু ক্ষুণ্ণ হতেন, প্রণামকে ভীষণ মানতেন। তো এগুলো ছিল, মূল্যবোধটা ভীষণ স্ট্রিক্টলি ভেতরে আটকানোই ছিল, বাধা অনেক আগে তৈরি হয়েছিল। কিন্তু একেবারে একেবারে ঈশ্বরন্ত প্রাণ হয়ে যাব আমি, কাজকর্ম তো থাকবেই, কিন্তু ঈশ্বরটাকে অনেক বড় ব্যাকগ্রাউন্ড দেব, সেটা কিন্তু লাহিড়ী মশাই বলুন বা এই দেব দেবীরা কে আমি জানি না, এই সব গুরুরা মিলে অনেক আগে থেকে সেই প্ল্যানটা সেট করে রেখেছিলেন। যার জন্য অনেক শৈশবে আমাকে খুব বড়, যেটা বাচ্চারা নিতে পারে না, এরকম একটা ঘটনা আমার জীবনে হলো। সেই ঘটনা থেকে আমি পরিত্রাণ পেতে, যেখানে বাবা মাও পরিত্রাণ দিতে পারছিলেন না, ওনারা হেরে গেছিলেন সমাজের সামনে, সমাজের কাছে। আর সেই সময় আমি বলছি ইন দ্য ইয়ার 1980, 81, 82-র কথা। তখন এরকম সমাজ, এরকম নিয়ম, এরকম আইন, এগুলো কিছুই ছিল না। অন্যরকম একটা গভর্নমেন্টের আইনও অত স্ট্রিক্ট ছিল না কতগুলো এরিয়াতে। তো সেই কারণে বাবা মাও ভয় পেতেন আমার মেয়ের, কন্যার বিয়ে হবে কিনা, সামাজিকভাবে প্রতিবাদ জানালে। তো সেটা থেকে বিরত থেকেছেন। এবং সেই ঘটনাটা আমাকে, বাবা যখন বুঝতে পারছেন আমি মানসিকভাবে, ছোট্ট মেয়েটা ভেঙে পড়েছে, তার সামনাসামনি কখনোই আমাদের আবেগের আদান প্রদান সেই সময় হতো না, কিন্তু বাবা যখন পড়াশুনো করছেন, আমি পিছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছি, বাবা একটা কথা সেদিন বললেন, তুমি এই ঘটনা থেকে একটা শিক্ষা তোমার হলো, যে তুমি মানুষের চরিত্র হনন কোনোদিন করতে পারবে না, কারণে অকারণে, 1 নম্বর। 2 নম্বর, নিজের বিশ্বাসবোধ, মূল্যবোধকে অনেক বড় জায়গা দিয়ে রেখো, তাহলেই পথে চলতে পারবে। বাবা নিজেও বুঝতে পারছেন বাবা আমাকে সেই বিপদ থেকে তুলতে পারবেন না। দিস ইজ দ্য সিচুয়েশন। এই ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দিল আমার। তখন লং লং 10 ইয়ার্স আমি এটাতে সাফার করলাম, এবং সেই সময় আমাকে কোনোভাবে, আমার ঘরে দক্ষিণেশ্বরের মায়ের ফটো ছিল, তো আমি প্রতিদিন রাত্রিবেলা একেবারে অন্তরালে, যাতে কেউ না দেখতে পায়, চুপি চুপি তার কাছে প্রার্থনা করতাম আমার পরের দিনটা যখন রাস্তায় বেরোবো আমি যেন সুস্থ স্বাভাবিক হয়ে, মনে যেন আঘাত না পাই, তুমি সেইভাবে আমাকে নিয়ে এসো। তো এরকম চলতে 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 আমি যেন কখন একদম বলতে পারেন ধর্মভীরু হয়ে গেলাম, কিন্তু সেটা তো কাম্য নয়। ধর্মভীরু হয়ে থেকে তো লাভ না, আমার ধর্মের আনন্দটা নিতে পারলাম না, যে ডিভাইন কানেকশনের একটা সাংঘাতিক ব্লিসফুলনেস আছে, সেইটা আমি নিতে হারিয়ে যাচ্ছিলাম। নিয়েছি, ওইটা ধরে ধরেই পথ চলছি, ওটা ঈশ্বরের চিন্তা করলে আমি ঠিকভাবে হেঁটে এগিয়ে যেতে পারছি এটাও দেখছিলাম, কিন্তু ঠিক যেন আমি ফুলফিল ছিলাম না, আমি কন্টেন্ট ছিলাম না। মা বাবাও আমার সেই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছিলেন না, মানে আমার বিয়ে অবধি ওনারা, যতদিন না বিয়ে হয়েছে, ঘটনাটা শুরু হয়েছে আমার 15 বছর বয়স থেকে, এবং আমার 25 বছর বয়স, এই 10 বছর ওনারা আমাকে বিয়ে অবধি, বিয়ের দিন সিঁদুর পরানোর আগে অবধি ওনারা ভীত সন্ত্রস্ত ছিল যে আমার সঙ্গে যে কোনো কিছু অন্যায় হতে পারে। তো তারপরে তো যেটা হলো, এই যে লং প্রসেসে মানুষের যেটা হয়, মাইন্ড অ্যান্ড বডি একই একই মুদ্রার এপিট আর ওপিট, একই সিস্টেম। তো আমার যেটা হলো, ইন দ্য প্রসেস আমার অ্যাজমা অ্যাটাক করলো মারাত্মকভাবে, এবং সেটা বিয়ের পরে, সেটা একদম, আমি যখন রেকি ট্রেনিং নিলাম, রেকি ট্রেনিং আমাদের বলাই হয়েছিল যেগুলো মেডিসিন দিয়ে সাপ্রেস করা হয়েছে সেগুলো কিন্তু ফুঁড়ে বেরোবে, বি কেয়ারফুল। আমার রেকি গুরু হচ্ছেন ডক্টর অমর কুমার, উনি খুবই বিখ্যাত মানুষ। তো স্বাভাবিকভাবেই আমি নেওয়ার পরে আরও 10টা বছর আমার শেষ হয়ে গেল একদম বিছানায় শয্যাশায়ী, এবং সেখানে
অনেক রকম তখন মানুষ যখন চ্যালেঞ্জ বিভিন্ন রকম শারীরিক মানসিক চ্যালেঞ্জ ফেস করে, তখন সে আস্তে আস্তে তার কিন্তু উত্তরণ হয়। ওই জন্যই চ্যালেঞ্জগুলো, এখন আমি জানি না, এই উত্তর দিতে পারবো না যে চ্যালেঞ্জ কি ফেস করতেই হবে উত্তরণের জন্য, সেটা আমার জানা নেই। কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি ভাগ্যিস আমার অ্যাজমা হয়েছিল, আর ভাগ্যিস আমি ওইভাবে অত্যাচারিত হয়েছিলাম মানসিকভাবে। তো না হলে আমি হয়তো ঈশ্বরের দিকে মুখ ফেরাতাম না। যারা সব পেয়েছি দেশে থাকে, তারা আমি দেখেছি ঈশ্বরকে গ্রসলি দেখেছি ইগনোর করে, আর যারা সব পেয়েছি দেশে থাকে তাও ঈশ্বরকে বরণ করে নেয়, তাদের আমি মনে করি তাদের পূর্ব 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 জন্মের কিছু সচেতনতাটা ক্যারি ফরওয়ার্ড করে তারা, সেইখান থেকে তারা করে। আদারওয়াইজ সব পেয়েছি হয়ে গেলে অনেক কিছুই আমরা বড্ড উদ্ধত হয়ে যাই, এটা কমনার্সরা। খুব সুন্দর বলেছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, বড্ড উদ্ধত হয়ে যায়। কিছু না, আমি বাড়ি করলাম, আমি গাড়ি করলাম, আমার মেয়ের ভালো বিয়ে আমিই দিলাম, পসিবল না। এটা আমি, পসিবল না, জাস্ট পসিবল না। আমি ভালো আছি, আমি যে অনেক সুযোগ পাইনি, অনেক সুবিধে পাইনি, মাঝখান থেকে ঢুকেছেন আমার লাহিড়ী মশাই, আমার রাম ঠাকুর, এরা এক এক করে ঢুকেছেন। অবশ্যই আমার দেবতুল্য স্বামী, উনি কৃষ্ণের সখা ছিলেন আমার শাশুড়ি মায়ের বক্তব্য অনুযায়ী, যেটা এতদিন উনি বেঁচে থাকতে আমার ব্যক্ত করা বারণ ছিল। যেহেতু উনি নেই, সেই জন্য দুজনেই নেই, শাশুড়ি মাও নেই, উনি নেই, তো পুরো পরিবারটাই খুব একদম দৈব মহিমায় ভরা। আচ্ছা। এবং অবাক হয়ে যাবেন কিভাবে কিভাবে দক্ষিণেশ্বরের মাকে আমি বলেছি, ভীষণ মা কালীকে ভালোবাসতাম, সেই জন্য বলেছি তোমায় যে ভালোবাসে সেরম একটি তোমার সন্তানকে দিও আমার স্বামী রূপে। সেটাও পেয়েছি, যা যা চেয়েছি তাই তাই পেয়েছি। কিন্তু অদ্ভুতভাবে শ্বশুর বাড়ির সবাই, বিশ্বাস করবেন না, ক্রিয়াযোগ কিভাবে আমার পেছনে, লাহিড়ী মশাই কিভাবে শুরু হয়েছে সেটাও একটু বলবো। অদ্ভুতভাবে সবাই, আমার শাশুড়ি থেকে সবাই কিন্তু হনুমানজির ভক্ত। আমি প্রথম দেখলাম হনুমানজির পুজো হচ্ছে শ্বশুরবাড়িতে এসে, আমি অবাক যে হনুমানজি, আমরা তো জানি না বাঙালি, বিশেষ করে সাউথ কলকাতাতে হনুমানজির এই ব্যাপারটাই ছিল না, এই এখন হয়েছে, অনেকেই জানে অনেক কিছু, বাট হনুমানজি কিন্তু বেসিক্যালি ক্রিয়াযোগের সঙ্গে মারাত্মকভাবে যুক্ত। ক্রিয়া যখন শ্বাসের কথা বলে, আর পবন নন্দন হচ্ছে হনুমানজি, আমরা জানি কানেকশনটা আসলে অবশ্যই, কোথায়, অবশ্যই। আসলে কোথায় সেটা আমরা সবাই বুঝতেই পারছি। তো দাদা, আমাদের অভিজিৎ দা কিভাবে মানে আশীর্বাদ হিসেবে আমার হাত, মানে আমার মাথায় এসে পড়লেন। তো এগুলো সব আসবো একটা একটা করে কানেক্টেড। তো হনুমানজি যে কত আমাদের মধ্যে, কেন বলা হয় যে হনুমানজি এখনো লাইভ, হনুমানজির লেখা বইতে আমরা অনেকে জানি, আপনি হয়তো জানবেন, আমরা অনেকেই আমি জানতাম না, অনেকেই জানে না যে ওনার নিজের লেখা বই আছে। কিন্তু ইন্ডিয়াতে দুজনের হাতে মাত্র ওই বই আছে, সবাই সবাই ডিজার্ভ করে না, যে ডিজার্ভ করে তার কাছে পৌঁছে যাবেই, কিনতে পারবে সে, আছে অ্যামাজনে, আপনি বইয়ের ছবিও দেখতে পাবেন। আমার এক্ষুনি রেডিলি মনে নেই নাম টাম কিছু, বা আমি যে আর্টিকেল বা যে বই পড়েছি, ওনার লেখা বই, উনি প্রত্যেক 40 বা 45 বছর বাদে উনি আসেন শ্রীলঙ্কাতে, ওনার কমিউনিটি আছে, এবং সেখানে ওনার জ্ঞান বৃদ্ধি করতে, জ্ঞান দান করতে উনি আসেন, এবং করে উনি চলে যান। এবং ওনার ওই বইটারই যে ইংরেজি অনুবাদ, তার যে কাহিনী, সেই কাহিনীটা একটুখানি বলি এখানে, যেহেতু হনুমানজির কথা উঠলো। এক ভদ্রলোক তার স্ত্রী এবং কন্যা সন্তানকে ক্যানাডাতে, খুব সম্ভবত বাইরের ফরেনের কোনো দেশে, ইংরেজি দেশে, সাহেব সে খবর দিয়ে বাড়ি, সিমেট্রি থেকে বাড়ি ফিরছে, এবং বাড়ি ফেরার সময় ওনার গাড়ির ওপরে হে বিশাল একদম লেজ, বিরাট। আপনি আমাদের জয়েশের পডকাস্টে বোধহয় আমার এটা শোনা, হ্যাঁ আমি মনে করতে পারছি না ওটা ডিটেলে, আমি ছবিটাও আমাকে বলে দিতে পারবো, সামনের দিকের কাছে। সামনের দিকের কাছে, পিছন থেকে লেজ, মানে আচ্ছা। উনি যিনি ড্রাইভ করছেন উনি বুঝতে পারছেন বিশাল আকায় কিছু একটা। তারপরে উনি বাড়ি পৌঁছলেন, পৌঁছানোর পরে একজন সাধু বাবা কেউ এসে দাঁড়ালেন, বললেন তুমি এখান থেকে চলে যাও, চলে যাও ভারতবর্ষে, শ্রীলঙ্কাতে পৌঁছে যাও। তারপরে উনি তো অবাক, কে ভারতবর্ষ, কোথায় ইন্ডিয়া, কিছুই জানেন না উনি, একদম সাধারণ মানুষ। ওই মোমেন্টে তাকে সে বেরিয়ে এলো, এসে ইন্ডিয়ায় খোঁজ খবর নিয়ে পৌঁছলো। শ্রীলঙ্কায় যখন ঢুকলো, হনুমানজির কমিউনিটি
বলছে একে কেন পাঠালে তারা, কেন তারা দৃশ্য তো তাদের আপনি দেখতে পাবেন না সেই মন্দিরের সামনে। তারা অন্য যেরকম হয় অন্য জ্ঞানে, হুম, যখন এই ধরুন আমরা বড় কথা বলছি না, বাট অভিজিৎদার হাত ধরে যখন আছি, তখন বাকি যে কমন ওয়ার্ল্ডটাকে আমরা ছোট করি না, যেমন ওখান থেকেই তো এসছি, ছোট করছি না, বাট আমরা দেখে তো একটু হাসি পাই বা একটু সরিয়ে রাখি আলোচনার থেকে বাইরে। আমাদের আলোচনা হয় মানুষকে তোলা, নিজেকে তোলা, আগে নিজেকে তুলবো, ঠিক এই এই সার্চেই কিন্তু ঘুরে বেড়াচ্ছি আর ঘুরছি। আর তো সেই হিসেবে ওরা তখন এই সাহেবকে দেখে, এক তো ভারতীয় নয়, ভারতের কোনো ছাপ নেই বা আমাদের দেশের কোনো ছাপ নেই, বাইরে রেখে কেন এনেছো? হনুমানজি বলছে না, একে আমার দরকার আছে, এনেছি, তোমরা রাখো, অ্যাবজর্ব করো। তো তখন থেকে সাহেব ওখানে থাকেন। সাহেবের যে বইটা, জয়েশের ভিডিওতে গেলে আপনারা পাবেন, সাহেবের বইটা কিন্তু অ্যাভেলেবেল ইন, ওকে, ইংলিশ লেখাটা। হুম, বাট হনুমানজি যেটা লিখেছেন ওটা কিন্তু সবাই ডিজার্ভ করবে না। আমি বইয়ের মলাটটা সবার সুবিধের জন্যই বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা থালাতে, চৌকো থালাতে সিঁদুর রাখলে তার উপরে যে পাটা ছাপ দিলে, হনুমানজির পায়ের মতো পা, হুম, সেই পা ছাপ দিলে যেরকম হয় ওই ফটোটা, আছে হ্যাঁ, পা ফ্রন্ট নেই, পেজে ফ্রন্ট পেজটা ওরকম, যেটা হনুমানজির লেখা। এই গেল তো। এবার আমার তো হাজবেন্ড প্রচন্ড অদ্ভুত লাগতো যে উনি মা কালীকে পুজো করছেন আর বাড়ি শুদ্ধ হনুমানজির পুজো হচ্ছে। একটু অবাক লাগতো, ভালোও লাগতো, কিন্তু হনুমানজির যে প্রতিদিনের জাদু বাড়ির ভেতরে এত পাওয়া, আমাদের অনেকেই অনেক কিছু পেয়েছে। আমার ননাস আমরা বলি, আমার হাজবেন্ডের দিদি, তারা পেয়েছেন। আমরা চাইলেই যেন উনি এসে হাজির হয়ে সব দিয়ে দিচ্ছেন। আমিও আমার মা বাবার জন্য চেয়েছি, তো আমিও ওরকম মানে ভীষণ কৃতজ্ঞ। কিন্তু খেলাটা কি কোথায় ব্যাপারটা বুঝতে বুঝতে এতদিন সময় লেগে গেল। তো যাই হোক, আমি স্পিরিচুয়াল একটা কাহিনী যদি রাম ঠাকুরকে দিয়ে, কেননা আমি দীক্ষা নিয়েছি রাম ঠাকুরকে, রাম ঠাকুরের কাছে প্রথম দীক্ষা, এবং আমার মনে প্রশ্ন হতো ছোটবেলা থেকে। আমার মা রাম ঠাকুরের পাশেই একটি অর্গানাইজেশন ছিল, এটি খুব বিখ্যাত কোম্পানি, বেঙ্গল ল্যাম্প, আপনারা হুম, সবাই হুম, জানবেন। হুম, তো আমার মা ওখানে চাকরি করতেন। তো মা প্রায় প্রতিদিন, মায়ের যে বান্ধবী, সে রাম ঠাকুরের ভোগ আনতেন এবং মা খেতেন, এবং খেয়ে বলতেন নিম পাতা যে এত মিষ্টি হয় আমি জীবনে দেখিনি। মা এটা বলতেন আর আমি শুনতাম ছোট থেকে, এটা শুনে শুনে আমি, নিম পাতা কেন মা, নিম পাতায় কি হয়েছে? না, নিম পাতা জানিস, ঠাকুরের প্রসাদ প্রতিমা দিয়ে এনে দিলেন, প্রতিমা মাসি উনি হচ্ছেন, ওনার বাবা হচ্ছেন রাম ঠাকুরের আশ্রমে একেবারে ডাইরেক্ট যারা কাজকর্ম করেন, একটু হাত বাটেন, সেই রকম একজন মানুষ, দাদু। দাদু ওইখান থেকে প্রতিদিন মেয়ের জন্য ভোগ আনতেন, নিজে খেতেন, আর মেয়ে ভোগগুলো নিয়ে এসে অফিসে বিতরণ করতেন। সেইখান থেকে মা বলতো কি স্বাদ কি স্বাদ। এই শুনেই বড় হয়েছি, কোনোদিন আচ্ছা, প্রসাদ পাইনি, মা এনেছেন বলে আমার মনে পড়ছে না। গেল, এটা শুনেছি, কানের মধ্যে থাকে না, কানের মধ্যে মরমে পশিয়া ছিল, কোথাও একটা বসেছিল। এবার বড় হলাম, আমারও বাড়ি রাম ঠাকুরের, গ্র্যাজুয়ালি আমি দমদম থেকে শিফট করে, দমদমেও হনুমান মন্দির আমার শুরু, দেখুন, হ্যাঁ, হনুমান মন্দির আমার শুরু আর শেষ হলো গিয়ে রাম ঠাকুরে। আপনি জাস্ট দেখুন যে এভরিথিং ইজ প্রি ডিস্টাইন্ড, ঠিক এভরিথিং ইজ প্রি ডিস্টাইন্ড। তাহলে হনুমান মন্দির থেকে শুরু, হনুমান মন্দিরে আমার শাশুড়িকে পুজো দিতে নিয়ে যাচ্ছি, তারপরে গিয়ে শেষ হচ্ছে রাম ঠাকুর, কি গল্পটা কি মাঝখানে, অবশ্যই এ এ এ প্রশ্ন করতে নেই, এই জন্য চুপচাপ অবজারভেশন। এটা উঠে এলো আপনার সামনে, আপনিও একটা সাংঘাতিক মানুষ যে নাকি খুঁড়ে বার করছেন এই জিনিসগুলো। চেষ্টা করছি এটুকু বলতে হ্যাঁ, পারি আপনি সাংঘাতিক একজন সোল। আর ইদানিং তো আমার সোল, প্রত্যেকটা সোলকে দেখলেই মনে হয় এত রিচ, এত ভালো, যে আমার এরকম করে চোখটা আর একটু ভালো ফোটার দরকার ছিল অনেক আগে, কিন্তু হয় না, সময়ের সঙ্গে সঙ্গে ফোটে। তারপরে তো আমি এরকম বসে আছি, হঠাৎ করে স্ট্রাইক করলো। আমার শাশুড়ি মাকে যিনি দেখেন, আমাকে একটু হেল্প করতে আসেন, যিনি মাসি, আমরা মাসি বলেই ডাকতাম, লক্ষ্মী মাসিকে যখন, মাসি তুমি কোথায় খেলে, কি খেলে, মাসি এসে গল্প করতেন, এই তো আশ্রমে ভোগ খেয়ে নিলাম। আমার কোন সময়, রোজ শুনছি, পাত্তা দিতাম না, কিন্তু একটা সময় মনে হতো, রেজিস্টার করলো একদিন হঠাৎ,
যে আমি রাম ঠাকুরকে ছোটবেলা থেকে চিনি, রাম ঠাকুর আমি এত নিকটে, আমি শুধু সন্দেহ করে এলাম উনি কে, কিসের জন্য গুরু, শুধু প্রশ্ন করছি, খোঁজ নেই, জানিও না উনি কি করেন। উনি গুরু হয়ে গেলেন, সবাই বলে গুরু উনি হাওয়ায় ভাসেন, এটা সবাই জানে। উনি ধ্যান করতেন, ওখানে কোনো বাড়িতে এসেছিলেন, তাদের কোনো বাচ্চাদের টিচার বা এরকম তাদের পড়াশুনো সাহায্য করতে, এরকম কিছু গল্প কাহিনী আছে। বাট আমার সেই সার্চটা হয়নি যে উনি কিসে, মনে প্রশ্ন ছিল কিন্তু খুঁজে বের করাটা হয়নি। কিন্তু প্রচণ্ড প্রশ্নটা খুব স্ট্রংলি ছিল, গ্র্যাজুয়ালি স্ট্রং হচ্ছে, বয়স বাড়ছে, স্ট্রং হচ্ছে। আচ্ছা, তারপরে আমি দেখলাম যে আমার বাড়ির কাছের যে ঈশ্বর, এই মানুষটা তো ঈশ্বর, এত কোটি লোক তাকে এ করে, তাহলে এনার প্রসাদ আমি, আমার শাশুড়ি মা তো আর কয়েকদিন আছে, আমি বুঝতে পারছি আমার শাশুড়ি মায়ের প্রদীপ নিভু নিভু। এমনি আমি বিয়ের পর থেকেই তাকে অসুস্থ পেয়েছি, আর তো সময় নেই। 2000 বা এটা 12 বা 13 কথা বলছি। আমি এটা মনে হলো যে মাকে একটু, মা তো রাম ঠাকুর জানেনও না। যখনই বলতাম রাম ঠাকুর, মা ভাবতেন হাওড়াতে রামরাজাতলাতে যে রাম সীতার পুজো হতো সেই রাম ঠাকুর। আমি বললাম না মা, এই রাম ঠাকুর সাংঘাতিক কেউ একজন, ব্যাখ্যা আর করতে পারি না সে কে। কিন্তু ইনি, তখন আমি দীক্ষা নিইনি। তো আমি 4-5টা কৌটো নিয়ে, একদিন অফিস আমার ছুটি ছিল, তো কৌটো নিয়ে হাজবেন্ডকে প্ল্যান করে আমি বললাম আমার মা, শাশুড়ি মাকে আমি প্রসাদ খাওয়াবো, মাসি রোজ খায়, আমরা কেন, ঘরের পাশে থাকি ওনার আশ্রম থেকে জাস্ট 8 মিনিট লাগে অটোতে, 7 to 8 মিনিটস, আমি কেন খুঁজেও বার করি না, যাইও না আশ্রমে, প্রসাদ তো খাইই না, এটা কি হচ্ছে। তো আমি গেলাম, গিয়ে 4খানা বড় বড় কৌটো, কেন বাড়িতে আমরা 5জন মেম্বার, আমরা তো 5জনের ভোগ যতটা হবে, বেশ 4খানা কৌটো নিয়ে গেলাম, দাঁড়িয়ে আছি, আমি জানি লাঞ্চ আওয়ার মানে 12টা, তো আমি 11টা ইজ গুড এনাফ, আমি যাব টিকিট কাটবো, প্রসাদ নিয়ে আসবো। তো যাওয়াতে দেখলাম কাউন্টার বন্ধ, কাউন্টারের ভদ্রলোক বেশ হার্শলি বললো এখন এসছেন, এখন কি করে হবে, সব বন্ধ হয়ে গেছে। ওনাদেরও খারাপ লাগে ভোগটা না দিতে পারলে। তাহলে একটুও হবে না দাদা, আমি ভাবছি এইটুকু 1 চামচ হলেও হতো। তো লিটারেলি মন এত ভেঙে গেছে আমার হাজবেন্ডের, আমার তো ভেঙেই ছিল, আমার হাজবেন্ড জানি না তার কি হয়েছিল, স্টেট অফ মাইন্ড। উনি আমাকে সব ব্যাপারেই সঙ্গ দিতেন, দুঃখ পেলেও দুঃখে উনি ভেঙে দেখাতেন উনি দুঃখ পেয়েছেন, আনন্দ পেলে তো কথাই নেই। তো আমি সেই একটা বাচ্চাদের মতো একটা থাম ধরে ওখানে ঝুলছি, কি করব, আমি একটু চাইলাম, দিল না, এরকম। অন্য কোনো অভিযোগ নেই। হঠাৎ দেখি তখন ঠাকুর শোবেন, ঠাকুর শুতে যাবেন, তার প্রসাদ হয় শুতে যাওয়ার আগে, ভোগ প্রসাদ, পায়েস, খিচুড়ি সব মিলিয়ে মিশিয়ে অদ্ভুত স্বাদ তার। সবাইকে বলছি যে একবার সেই প্রসাদ একবার নিয়ে দেখবেন, আমার ঠাকুরের প্রসাদ। তো সেই আমাদের হাতে হাতে দিল, আমরা ভাবলাম ঠিক আছে এখান থেকে একটু ঢেলে বাড়িতে নিয়ে যাই, কিন্তু এমনভাবেই দিল সেটা নেওয়া সম্ভব না। তো আমরা খেয়ে হাত ফাত ধুয়ে আবার সেই কৌটো 4টে নিয়ে দাঁড়িয়ে রইলাম, যেন একদম ভিখিরির মতো দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি সবাই লাইন দিয়ে খেতে ঢুকছে। হঠাৎ করে 5 ফুট 2 ইঞ্চির, আমার এখনো মনে আছে, এরকম হাইটের এক ভদ্রলোক এলেন, আহ, একদম সাধারণ জামা কাপড়, মানে প্যান্ট শার্ট পরা, এবং তার মুখের একটা কালো ফ্রেমের চশমা পরা, তার মুখের না ওই ভাব, মানে আমার বাবাকে দেখলে আমি ওরকম সমীহ বা শ্রদ্ধা, ভয়, সমীহ সব মিলেমিশে সেটা একটা ইনফাইনিট পাওয়ার, সেই পাওয়ারটা দেখে না আমি, এসে আমাকে জাস্ট বললেন কৌটো দিন, প্রথম কথা হচ্ছে কৌটো দিন। আমি তখন তাকিয়ে আছি, প্রথম এরকম আমি তাকিয়ে আছি, বুঝতে পারছি না এ কে। আমি বললাম না দেবে না, আমাকে দেবে না, কৌটো দিন, ঠিক এরকম ভয়েসটা, এরকম খুব গম্ভীর খাদে, কৌটো দিন, মানে এত কথা বলবেন না, ব্যাকগ্রাউন্ড মিনিং হচ্ছে কৌটোটা দিন আর কি, আমার সময় নেই এত। ভালো, আমি ভয়ের চোটে না, ভয় পেয়ে গিয়ে ওনাকে একটা কৌটো দিয়েছি, উনি নিয়ে চলে যাওয়ার কথা, উনি বলছেন আর একটা দিন। তখন আমার কিন্তু ভেতরে স্ট্রাইক করছে, উনি জানলেন কি করে আমার ব্যাগে আরো, এবার আমি ক্লিয়ার হয়ে গেছি। আর দৈব মহিমাতে আমি এমনিই দুলতাম, আমার দুলুনিটা ছিলই, আমি বুঝে গেছি কে। তো উনি নিলেন, ভেতরে গেলেন, যে ভদ্রলোক আমায় বলেছিল টিকিট দেবো না, দাঁড়িয়ে থাকবেন না, ওয়েট করবেন না, তার নাকের ডগা দিয়ে ঢুকলেন, 2 কৌটো ভরা ভোগ আমাকে এনে ব্যাক করে দিলেন।
আমি নিলাম, আমি অভিভূত। নেয়া ব্যাগে রাখার সঙ্গে সঙ্গে বললাম, বাবা, আমার হাজবেন্ডকে বললাম, বুঝতে পেরেছো তো উনি কে? স্বয়ং এসছেন, উনি খাওয়ার ছেড়ে যেতে দেবেন না, ফলো করো। আমরা এবার ফলো করব। কতটা ধৃষ্টতা আমাদের হলে যে পেয়েছি ছাড়বো না, এরকম একটা। তবুও আপনারা বুঝতে পেরেছেন, অনেকে অনেক পরে গিয়ে বোঝেন। এটা আপনাদের একটা সৌভাগ্য। এটা হয়তো অতগুলো সাধু আত্মার সঙ্গে মানে আমার শাশুড়ি মা একজন সাধিকা ছিলেন, সংসারী হলে কি হবে, বিরাট সাধিকা ছিলেন, না হলে তার গর্ভে কৃষ্ণের সখা আসে কি করে? আমার স্বামী তো ছিলেনই, যারা দেখেছেন, যারা ওনার সঙ্গে উঠেছেন বসেছেন, মানে এটা আমি আরেকটু আগে চলে যাব, স্বামীকে কিভাবে পেয়েছি। ওখানে ব্রহ্মা কুমারী মেডিটেশনের কথা কি বলবো, যে কতটা লাইফ সব জিনিসটাতে না, আমার যেন মনে হয় আবার আমি এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গেই জন্মাবো, আর এই সোনার গুঁড়ো মেখে মেখে এরম ভাবেই থাকবো। দিক একটু কষ্ট কি আছে, শেষে তো মিষ্টি আছেই। হৃদয়ের কথা বলিতে না পাই, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা, আমার হৃদয়ের কথা তো এতদিন চেপে রেখেছিলাম। লোকে বলতে গেলে পাগল, বেশি আবেগী, বাজে কথা বলে, শোনার লোক ছিল না। খুব সুদীপা চক্রবর্তী বলে একজন ছিলেন আমার অফিসে, তাকে মা বলবো না, দিদি বলবো না, বান্ধবী বলবো না, সাধিকা বলবো না, গুরুমা বলবো, কিছু জানি না। ওই একটা মানুষ আমার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, প্রত্যেকটা বর্ণ আমার শুনতেন, পালন করতেন যতদূর সম্ভব, আজও করেন, আজও করেন, এবং আমার প্রত্যেকটা স্টেপে বলেন, যা বলে ও শেষ কথা। ওই একটা মানুষ শুনেছেন, এবং ঘন্টার পর ঘন্টা বলেছি, উনি শুনেছেন, ওনার কিছু থাকলে অ্যাড করতেন, বলতেন কম, আমারটাই শুনে করতেন। আমার কথাতেই রেকি ট্রেনিং, আমার কথাতেই প্রাণিক ট্রেনিং, আমার কথাতেই আরহাটিক লেভেলে জয়েন করার, যেখানে যা করেছি ওনাকে সাথী করে করে দিয়েছি, উনি করেছেন। তো সাধনারও সাথী লাগে শুনেছি, হয়তো উনি আমার সেই সাথী। তো আপনিও সেই সেরকমই একটা মানুষ, না হলে হবে কেন এই সময় এরকম। আর অভিজিৎদার পডকাস্টের থেকে লাহিড়ী মশাই, সে কানেকশন আমি যখন ভাবছি না, আমি আমার একটাই কথা লাস্টে আসে, যে আমি এত ফরচুনেট কি করে হলাম, যে এই মানুষগুলোকে পেলাম কি করে। আপনি নিজেই একজন আলোকিত আত্মা, একদম, সেটা আপনাকে দেখলে বোঝা যায়, সেই কারণেই এগুলোর সন্নিবেশ। আচ্ছা, এবারে রাম ঠাকুরের তো আপনি বুঝলেন যে ব্যাপারটা কিছু হচ্ছে, দাদাকে বললেন, দাদাকে বললাম, তারপরে হলো, এবার আমি ফলো করছি, বিশাল গেট, আমি ঠিকই করেছি, ওনাকে ধরবো, কোথায় যাচ্ছে আমি দেখবো, হাঁটলে হাঁটবো পেছন পেছন, আজকে আমার ছুটির দিন, ভোগ পড়ে থাক। তো দাঁড়িয়ে আছি গেটে, ওনাদের সঙ্গে চালাকি, ওনাদের সঙ্গে চালাকি, গেটে উনি দাঁড়ানো, আমি ঠিক পেছনে, ঠিক পেছনে দাঁড়িয়ে আছি, উনি কোথায় যান আমি দেখবো। আমার হাজবেন্ড কি করলেন, আমার হাজবেন্ডকে কিন্তু বলে রেখেছি, বাবাই তুমি দেখবে আমিও দেখবো, দুজনে নজর রাখবো। হাজবেন্ডের মনটাকে পুরো ঘুরিয়ে দিলেন। হাজবেন্ড বললেন, এই রিক্সা, খুব চটফটে ছিলেন, এই রিক্সা বললেন, আর আমি ঠিক এরম তাকালাম, তার মধ্যে সব সাদা। এবার আমি দৌড়চ্ছি রিক্সা নিয়ে, রিক্সাকে বলছি ছোট, দৌড়ো। উনি গেলে বাদিকে গেছেন, ডান দিকে যাননি, গলি এ গলি সে গলি, নেই নেই। তো এরকম, এটা একটা রাম ঠাকুরের ঘটনা। নেক্সট ঘটনা, রাম ঠাকুরের সিরিজ অফ ঘটনা আছে, আজ অবধি আছে। কিভাবে আমি এই শ্বশুর বাড়ি পেলাম, কিভাবে আমার এই স্বামী, যেরকম চেয়েছিলাম সেরকম স্বামীকে পেলাম, এরকম শাশুড়ি মা, মানে ওভারঅল সবটা মানে অ্যালাইন করা। যখন থেকে আমাকে আশীর্বাদ আমার বাড়ির কিছু, মানে বিশেষ করে আমার বড় মাসি, উনি যখন দেখতেন যে আমি এত কড়া শাসনে মানুষ হয়েছি, উনি খুব বেদনায় ভুগতেন, এবং উনি বলতেন, আমি শুধু চাই তুই বিয়ের পরে একটা শান্তির সংসারে যা। অভূতপূর্বভাবে আমার শাশুড়ি মায়ের নাম শান্তি, এবং উনি আমাকে যা শান্তি দিয়েছেন, যা যা ভুল করছি, একটু তো ভুল হতেই পারে, ঠিক আছে, হ্যাঁ রান্নায় মা খেলে কি করে, আমি খেতে পারছি না, একটু নুনটা বেশি হয়েছে, ওটা আবার একটু এই দিয়ে ঠিক হয়ে যাবে। মানে সত্যি সত্যি উনি শান্তি কিভাবে তৈরি করতে হয়, আমি কিন্তু ওনাদের দুজনের কাছ থেকে শিখেছি। আচ্ছা, তারপরে সেকেন্ড ঘটনাটা হচ্ছে, আমি একদিন প্রচণ্ড বৃষ্টি, আমরা ঠিক করলাম আজকে আমরা বাড়িতে রান্না করব না, আমরা
আমি আমার কন্যা, আমার এক পালিতা কন্যা ছিল, আর কি মেয়েটি এসেছিল মানে খুবই দুস্থ পরিবার থেকে, ওটাও একটা দৈব ঘটনা। আমি তখন ওকে আর কি বড় করেছি, প্রায় 18-19 বছর রেখে ওকে গ্র্যাজুয়েশন করিয়েছি, তারপরে ওকে ক্রিকেট আম্পায়ার বানিয়েছি, তারপরে ওকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে দিয়েছি, এবং ওর সন্তান হওয়া অবধি আমি ওর সঙ্গ দিয়েছি ওকে। তো সেই মেয়েটি আমার কাছে থাকতেন, এবং অদ্ভুত মানে আনন্দ। আমার বিবাহিত জীবন যে এত আনন্দে পূর্ণ ছিল, যদিও 10 বছর আমি অ্যাজমা সাফার করেছি, শুয়েছিলাম, কিন্তু ঘরের মধ্যে, সংসারের মধ্যে যে এত আনন্দ করা যায় আর পারা যায়, প্রতিটি মুহূর্ত আমাদের আনন্দের ছিল। সে একটা কিছু রান্না করছি তাতে আনন্দ, বাড়িতে কেউ এলো সেখানে আনন্দ, শুধু আনন্দই দিয়ে গেছেন আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর বাড়ির লোকেরা আর আমার হাজব্যান্ড। আনন্দ যেন ওখানে মানে রোজ উবালতো, বলে না হিন্দিতে যে ওখানে ফোটে আনন্দ, তো এরকম ফুলের বাগানেই ছিলাম। তো আমি হঠাৎ করে বললাম আজকে চল আমরা তিনজনে গিয়ে আশ্রমে খেয়ে আসি। এবার আশ্রমে খেয়ে আসি এরকম সময় গেছি আমরা, এবং বেরিয়েছি তখন তুমুল বৃষ্টি, চারিদিকে রাস্তা বন্ধ। মাসি দুপুরবেলা আসবেন, তখন আমার শাশুড়ি মা গত হয়ে গেছেন, 2015 বা 16-র কথা বলছি। কেননা আমার হাজবেন্ডকে তো আমার শাশুড়ি মায়ের জন্য আমরা অনেক সময় ফ্রি করে রেখে যাওয়া বা কোথাও যাওয়া ঠাওয়া একটু অসুবিধে ছিল। তো যেহেতু মা নেই, আমরা হলাম ঘরে, মাকে ছাড়া ভীষণ একটা অপূর্ণতা লাগছিল। আমরা ওই ছুটির দিনগুলো বাড়িতে থাকতে পারতাম না, আমরা তিনজনেই কষ্ট হতো, মাকে ঘিরেই স্মৃতি তাড়া সংসার। করে বেড়াতো। হ্যাঁ, বিশেষ করে আমার হাজবেন্ড প্রচণ্ডই তার মাকে ভালোবাসতেন। আমার মেয়েটিও মানে দ্বিধা অন্তপ্রাণ ছিল, যার ফলে আমি বললাম ঠিক আছে, ঘরে থাকতে হবে না, আমরা ঠাকুরের আশ্রমে যাই। এবং কেউ যদি কখনো, আপনাদের মধ্যে যারা দর্শকরা দেখছেন, আপনাদের বলবো রাম ঠাকুরের আশ্রমেরটা আমি উপলব্ধি করেছি, যেগুলো যেগুলো উপলব্ধি করেছি সেইটুকুই বলবো। আমরা নিজে সেদিন প্রসাদ গ্রহণ করে ঠাকুরের আশ্রমের যেখানে মূর্তি আছে নিচে একটা, যাদবপুর আশ্রমে কৈবল্যধামের কথা বলছি, ওই মূর্তির ঘরের সামনে আমরা বসেছিলাম, এবং বসে যখন 1.5-2 ঘন্টা বাদে এমনি বসেছিলাম দেয়ালে পিঠ ঠেকিয়ে, পিঠের ওই যে দেয়ালটায় বসেছিলাম ওনার ঘরের ওই দেয়ালের একটা পার্টে, সামনেটায় বসিনি, জাস্ট দেয়ালের পার্টে চুপচাপ বসেই ছিলাম আমরা তিনজন। কেন বসেছিলাম আজও জানি না, এমনি খেয়ে খাওয়া দাওয়ার পর বসেছিলাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জল টল জমে আছে, এবং চিন্তা করছি যে বসে থাকার পরে এবার আমরা ভাবছি এবার উঠবো, 1.5-2 ঘন্টা বাদে উঠবো। তো অনেকক্ষণ থেকে দেখছি একটা ব্যাগ পড়ে আছে আশ্রমের চাতালে, একটা ব্যাগ হয় না যে একটু দিনহীন মানুষের একটা ব্যাগ, বাট ওটা নিটলি অ্যারেঞ্জড আর কি, ব্যাগটা পড়ে আছে। তো আমরা ওটা নিয়ে ফিরলাম, যেটা আমার মেসেজ দর্শকদের জন্য আগে দিয়ে রাখি, কাহিনীতে পরে আসছি। তো ওই বসে থাকার পরে আমরা যখন বাড়িতে গেলাম না, আমাদের মনে হচ্ছে একটা ডিভাইন পাওয়ারের স্নান হয়ে গেছে অন্দরে বাহিরে। হুম, মানে সে এত শুদ্ধতা আমার হয়েছিল। আমার হাজবেন্ড তো এমনি অন্য লেভেলের মানুষ, ওনার কথা আমি জানি না, জিজ্ঞাসাও করিনি, কিন্তু ও বলেছিল সবাই প্রচণ্ড ভালো লাগছে, আমরা যেন সব পাওয়া হয়ে গেছে এরকম একটা ফিলিং শুধু বসে থেকে। এবং আমার মনে আছে আমি যখন দীক্ষা নিতে যাই, আমার একটা ছোট্ট বন্ধু ছিল, সে অনেক ছোট বয়সে সে বলতো দিদি তুমি দীক্ষা নিলে তোমার সঙ্গে আমিও আবার দীক্ষা নেবো। আমি কেন দুবার দুবার নিবি কেন, না আমি নেব, তুমি না করো না, জামাইবাবুর সঙ্গে একবার দীক্ষা নেবো। ও শুধু আমার অফিসে যাওয়ার ওই 1 ঘন্টার সঙ্গী, এছাড়া আর কিছু না। তো ও ওরম বলতো যে দিদি তুমি বাড়িতে কেন বসে থাকো, তুমি একটু ছুটির দিনটা জামাইবাবুকে নিয়ে একটু এসে বসো মন্দিরে। সেদিন আমার ওই কথাটা মনে পড়লো যে তাহলে বোধহয় ওই জন্যই বলে। তো ও অনেক ছোট থেকে, ও যখন লাভ অ্যাফেয়ারও করছে, ওর প্রেমিকাকে নিয়ে ওর যাওয়ার জায়গা ছিল কৈবল্যধামের আশ্রম, আচ্ছা। ওইখানে গিয়ে দুজনে চুপ করে বসে থাকতো, বাচ্চা ছেলে। তার একটা সাংঘাতিক কাহিনী আছে, সেগুলো পরে আমি আমারটা বলি। তো আমাদের এই ফিলিংটা হয়েছিল, আপনি যদি 1-1.5 ঘন্টা বসেও থাকেন চুপচাপ, আপনি কিছু পাবেন, উনি খালি হাতে আপনাদের ফেরত দেবেন না, এইটুকু আমি অ্যাসিওর করতে পারি আমার গুরুর হয়ে। হয় প্রসাদ দেবেন, না হলে আপনার ভেতরে অনেক কিছু জ্ঞান ভরে দেবেন, না হলে শান্তির অভাব থাকলে শান্তি দেবে, চিন্তার অভাব থাকলে চিন্তা হরণ উনি
চিন্তা টেনে শুষে নেবেন, এরকম কিছু না কিছু হতেই থাকবে। তো যাই হোক, আমরা তো ওই ব্যাগের কথায় আবার ফেরত আসি। তো হওয়ার পরে আবার একটা টুল আছে, যেন যেতে ইচ্ছে করছে না, এরকম একটা ঘটনা। টুলেতে বসে আছি, বসে পায়ের কাছে ব্যাগটা দেখছি, কেন দেখছি আজও জানি না, এখন মনে পড়ছে, এখন ভিজুয়ালাইজ করছি যে আমি ব্যাগ দেখছিলাম। আর ভাবছি, আহারে ব্যাগটা তো যত্ন করা মানুষটা নেই, যদি ব্যাগটা চুরি হয়ে যায়, উনি তো ফেলে চলে গেছেন, এই সব ভাবছি। হঠাৎ করে তার সঙ্গে আর একটা ভাবনাও কানেক্টেড ছিল, মাসি তো এই দুপুর 3টের সময় আসবে ট্রেনে করে, এই বৃষ্টিতে মাসি কোথায় খাবে? ভোগও তো শেষ হয়ে গেল, আমি যে এক্সট্রা টিকিট কেটে খাওয়াবো সেটাও হবে না। তাহলে কি হবে? মাসির এদিকে আমি বাড়িতে প্রচুর খাবার রেখেছি, যদি না আসে কি, এরকম একটা মিশ্র চিন্তা হচ্ছে। এবার উঠবো ভাবছি, দেখছি আমার মাসি, আমার শাশুড়িকে যিনি সেবা করতেন, উনি মা চলে যাওয়ার পরেও আমরা তাকে কাছ থেকে ছাড়াইনি, রেখে দিয়েছিলাম। আর একটা কানেকশন হয়ে যায় তো। তো আমার মাসি দেখছি ওইখানে এসে ব্যাগটা ধরে, আমি, তুমি? তখন বলছে, হ্যাঁ। কোথায় গেছিলে ব্যাগ ফেলে? বলছে, খেতে গেছিলাম বোনের বাড়িতে, এখানেই বোন। আমি তারপরে, বোন বাড়িতে নেই, খাওয়া হলো না। আমি বললাম, তুমি চলো। সঙ্গে সঙ্গে আমার তো ঘরে মাসির জন্য আলাদা রাখা, মানে দেখুন কিরম, ঠাকুর বলছে আমার থেকে পাবি নাকি, তোর খাবার আমার বানানো আছে, তোকে ছুটতে হবে না। ব্যাগটা রয়েছে, হ্যাঁ, আপনি জানেন না সেটা মাসির, না, অথচ তিনি রেখে গেছেন, তাকিয়ে আপনি আছি তার আমি। চিন্তা করছেন, তিনি এখানে আসছেন এবং তাকে আপনি নিয়ে গেলেন, হ্যাঁ, আমি এবং এটা উনি বুঝলাম এখানে না। প্রসাদটা পেলেন না, না, বা পেলেন ওনার না। বোনের বাড়িতেও পেলেন না, না। না, না, পাইনি। হুম, আর ওনার গাড়ি ভাড়াটা বেঁচে গেল, হুম, হুম, ওইটা হুম, একটা হুম, বড় জিনিস, হুম, সব সময় আমাদের চিন্তা হতো যে যেটুকু টাকা পয়সা পায়, এক তো জানেন আয়া সেন্টাররাও নিয়ে না। অনেক, হ্যাঁ, নিয়ে নেয় অনেকটাই। তো তারপরে গাড়ি ভাড়াটা আবার ঠিক সময়েও অনেক সময় দেয় না ওদের হাতে। তো অনেক ছোট ছোট বেদনা আছে সেইগুলো। তো ওই জন্য ভাবতাম, মানুষটারও বয়স হয়েছে, আর এই ভাবতে ভাবতে আমার সেদিন এত পরিতৃপ্তি বাড়িতে এসে। আমরা তো মাছ খাবো না, মাসিকে মাছে ভাতে ডালে তরকারিতে খাইয়ে, তাহলে এবার যাও ঘুমাতে যাও, ঘুমোও, আর সন্ধেবেলা যদি কাজ থাকে তখন আবার ওঠা যাবে, মানে এইরকম সত্যি এটাও একটা পরিতৃপ্তি। সুন্দর কাহিনী, ভালো কাহিনী, অবশ্যই। এইটা একটা কাহিনী। আর একটা কাহিনী শুনলে তো আপনি অবাকই হয়ে যাবেন। সেটা হচ্ছে রিসেন্টলি হয়েছে। আমি অফিসে যাই, আমি টালিগঞ্জ থেকে সেক্টর 5 অফিসে যাই। আমাকে অন্তত 4টে ব্রেক করতে হয়, যদি আমার হাঁটাটাকে একটা ধরেন 8 মিনিটের একটা হাঁটা, বা রিক্সো থাকে 5 মিনিটের। তারপরে আমাকে 2টো ব্রেক করে একটা ডেস্টিনেশনে পৌঁছোই। তারপরে 3 নম্বর গাড়িটা করে আমার অফিস অবধি হয়। অনেক সময় সেটাও হয় না, একটা ডেস্টিনেশনে ছেড়ে দেয়, ওখান থেকে হেঁটে। 4 থেকে 5টা ব্রেক হয় আমার অফিস যেতে। তো আহ, আমার সুবিধে হয় একটা, আমার ডোর টু ডোর একটা সার্ভিস হলে একটা সুবিধে হয়। তো আমি তখন দেখলাম যে উম, আহ, কষ্ট হচ্ছে, অনেক দিন ধরেই করছি, অসুবিধে হচ্ছে। করতে করতে প্রেটা তো থাকেই, যে আমাকে অতটা দূর থেকে যিনি গাড়ি করে নিয়ে যায়, ওই ছেলেটি খুব বোঝে যে আমি অনেকটা দূর থেকে ব্রেক করে আসি। হুম, হুম, বলছে, দিদি অফিস টাইমে একটু দেখুন না ঘরের সামনে গাড়ি হয় কিনা। বললাম, দেখ পাচ্ছি না কাউকে, পেলে তো আমারও সুবিধে। তো যাই হোক, ওর প্রেয়ার, ওর আশীর্বাদ, আমার নিজের চাওয়া, অভিজিৎ দা আছেন, বারবার অভিজিৎ গুহর নাম আসবে, কিচ্ছু করার নেই, কেননা ওনার নাম নিলেই আমি বাবাজি মহারাজ বা লাহিড়ী মশাই বা রাম ঠাকুরের নাম আসবে, সেই কারণেই অভিজিৎ দার নাম নিচ্ছি। ওনার সংযোগ সব কিছু মিলিয়ে একটা প্রেয়ার তো থাকে, ওরা জানে আমাদের হুম, বাচ্চাটা কি হুম, কষ্ট করছে না করছে, আর কখন কমফর্ট দেবে অত চাওয়ার কিছু নেই, সেটা ওরা জানে, কখন দেব কখন প্রয়োজনটা দেব কখন না, আছে। হ্যাঁ হ্যাঁ সব জানে। আমিও ভাবছি এতটা হেঁটে আসি, অটো ধরি, সেটাও জানে যে এর হাঁটাটা দরকার, হুম, প্রয়োজন বলে দিচ্ছে, সেই জন্য আমি ওইভাবেই নিই, আজকাল তো নিই ব্যাপারগুলো। ও, আর একটা ঘটনা, আমি যখন ওই হাজবেন্ড থাকাকালীন আমি যখন যাদবপুর কৈবল্যধাম থেকে অটো করে বাড়ি ফিরতাম, আমার একটা মনে আবার সেই গিল্ট ফিলিং হতো আমার, কেন ওটা আমার বর ঢুকিয়ে দিয়েছিল যে তুমি একটা দীক্ষা নিয়েছো, ঠাকুরের নামটা নাও, মানো, টাকা বেশি দূর, তুমি নাও। মানে আমার কাছে হচ্ছে ঠিক আছে, মানে আমার বরকে সেবা হুম, করছি, আর হুম, কাউকে সেবা হুম, না হুম, করলেও হবে, এরকম একটা ব্যাপার। আমার বর আমার হয়ে পুজো দিয়ে দেয়, আমার আর কি দরকার, আমি মানে জাস্ট ওই এক্সিস্ট করছিলাম, আর কিছু আমার অত কানেকশনের দরকার, কিন্তু উনি খুব অসন্তুষ্ট হতেন। বলছে আমাকে, পাপাই বলে ডাকতেন, বলে, পাপাই তোমার কিন্তু উচিত ওনার নাম নেয়া, তুমি জানো না কি ঘটনা। আমি, কি ঘটনা? বলছে, আমি রাস্তা পার হতে পারছিলাম না, আমাকে পার করিয়ে দিল।
আমার তখন একটু হাসিও পেয়েছে, মানিনি এটা না, আমি জানি ম্যাজিক তো হয়, সেটা তো ততদিনে আমার জানা আছে, কিন্তু অতটাও আবার বেশি গুরুত্ব যে ঠিক আছে তুমি তো আমার হয়ে বলে দেবে, আমার হয়ে যাবে সব, এইরকম ব্যাপারটা। আর সত্যি সত্যি ও শুধু আমার হয়ে না, ও যখনই যার বেদনা কানে আসতো, আমি যাদের পেতাম আমার হাজবেন্ডের কাছে নিয়ে আসতাম যে আমার হাজবেন্ডের আশীর্বাদ নে, দেখবি তোর সাকসেস হয়ে যাচ্ছে। কিন্তু ও তাই করতো, কারোর কষ্ট কিছু হলো তো ও গিয়ে আগে পুজোটা দিয়ে এসে বলতো ওকে করে দাও, এবং কেন জানি না ঈশ্বর ওর কথাগুলো শুনতো। তো এইভাবেই চলছিল, তো আমি শুনতাম না, আমি আশ্রমে যাওয়ার টাইম তো পেতামই না, যেন সময় নেই কতক্ষণে বাড়িতে ঢুকবো, কাজ করব। তো গিল্ট ফিলিং একটা ছিল। হাজবেন্ড মারা গেলেন তখন আর এক রকম, না আমাকে একলা বাড়িতে ঢুকে যাব, আমি এখন একলা, তাতেও আমি আশ্রমে ঢুকে কোনোদিন 2 মিনিট প্রেয়ার শোনা বা এটা। আর একটা হচ্ছে, একটা মেয়েদের তো একটা ইস্যু থাকেই যে অত দূর থেকে জার্নি করে আসে, আবার একটা বাইরের ওয়াশরুম ইউজ করবে, করোনার পরে আমরা সবাই খুব সচেতন, হ্যাঁ হ্যাঁ, সেই কারণেই আমি আর আশ্রমে নামতাম না, যে কি হাতে ভোগ নেব, আবার পাপ হয়ে যাবে, এইসব করে আর আশ্রমে নামা হতো না। ভীষণ মন খারাপ হতো আমার। কি হলো রিসেন্টলি দাদা, বিশ্বাস করবেন না, মানে আমি একটা রাইড পেলাম, সেই রাইডটা আশ্রমের পাশের বাড়ি থেকে, রাম ঠাকুরের আশ্রমের পাশের বাড়ি থেকে, এবং ইভিনিংয়ে না সকালবেলা উনি আমায় নিয়ে যাবেন। আর আমি এমন সময় পৌঁছতাম, আমি 20 মিনিট পাচ্ছি প্রেয়ার করার, ওখানে বসে 20 মিনিট আমি 7 দিন প্রেয়ার করলাম, 7 থেকে 10 দিন গেলাম, মন ভরে প্রেয়ার করলাম, যেটুকু যা দক্ষিণা বাক্সে দেওয়ার দিলাম। তারপরে ভদ্রলোক গাড়ি করে এলেন, নিয়ে গেলেন, এবং সেই মানুষটিও দৈব একটি মানুষ, সে জৈন সম্প্রদায়ের মানুষ। এবং ম্যাজিক্যাল, আমার যেটা ব্যথাটা ছিল যে আমার ঠাকুর, দীক্ষিত ঠাকুরকে আমি মানি না নাকি এরম হচ্ছে ব্যাপারটা, ওনার নামও নিই না একটুও সারাদিনের ব্যস্ততাতে। তোমার এত ক্ষোভ, ঠিক আছে তোমার আসার ব্যবস্থা আমার কাছে করে দিচ্ছি, সকালবেলা তো কোনো ভয়ের ব্যাপার নেই, খালি পেট, শরীর ঝরঝরে, দাঁড়িয়ে 20 মিনিট ঠাকুরকে মন ভরে দেখে কথা বলে তারপরে গাড়িতে উঠে অফিস করে দিলেন। চাইবেন করে দেবেন, আমি এটা সবাইকে বলছি, বিলিভ মি, চাইবেন, চাইতে হবে, করে দেবে। আমার একজন মাসি ছিলেন, উনি কাজ করতেন, রান্না করতেন, তো উনি হঠাৎ করে আমার বাড়িতে এসে, অনেক পরে জানলাম, কাজ ছাড়ার পরে জানলাম, উনি কাজ বাসন মাজার পরে উনি কীর্তন করেন, উনি আর ওনার হাজবেন্ড কৃষ্ণের কীর্তন করেন, এবং তাদের দুজনকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়। কেন বলছি কথাটা, তো আমি যখন আমার কিছু ইস্যু ছিল, যেটা নিয়ে আমার অসুবিধে হচ্ছিল, মেডিকেল কোনো মানে তল পাচ্ছিলাম না, যে মেডিকেল ট্রিটমেন্ট করে কিছু হচ্ছিল না, তখন আমি ওই দিদিকে, মাসিকে বলেছিলাম যে সন্ধ্যাদি দেখো না গো, তুমি আমার জন্য একটু প্রে করো, ও খুব কৃষ্ণ ভক্ত, হ্যাঁ কৃষ্ণ সব করে দেবে, গোপাল সব তুমি আমার জন্য একটু বলো না। তখন বলছে দেখো বৌদি, কত বড় কথা, বাসন মাজছে, সেই মানুষটা আমরা এক্সপেক্ট করি না এই শব্দ। বলছে দেখো বৌদি, কান্না তোমার, ব্যথা তোমার, আমি কি করে নকল কাঁদবো, তুমি যে কাঁদবে ওটা আসল কান্না, তোমার চোখের জলটা। গভীরতা, কি গভীরতা, এগুলো তো ওর কথাও বলছে না, ওই সন্ধ্যাদি বলে কথাটা বলছে না, ও এতই কীর্তন করে, এতই ঈশ্বরের নাম নেয়, না জেনেই তো নেয়, গান হিসেবে নেয়, কিন্তু সাবকনশিয়াসলি ওয়েল কানেক্টেড, ঠিক ঠিক সুপার কনসাসের সঙ্গে সাংঘাতিকভাবে অ্যালাইন্ড, যার জন্য ওর মুখ থেকে ওই গান নাচ করতে করতে, আমার শাশুড়ি বলছে করো দেখি একটা কীর্তন, গান নাচ করতে করতে আমাকে কাঁদো, তোমার কান্না তুমি কাঁদো। তাই সবাইকে বলছি, আমাদের কান্নার মতো তো এত সুন্দর জিনিস হয় না, হীরের টুকরো এক একটা কান্নার ফোঁটা, তো সেই কান্নাটা হিরে যদি মনে করেন, সেটা অবশ্যই ঈশ্বরের পায়ে আপনি নিজে দিন। শুধু কান্না, আমি কোনো পুজো আর্চা করি না, কিছু না, কিন্তু আনন্দ, একটুখানি কাঁদলেই একটু আনন্দ দিয়ে দেন উনি, ওনার ওটুকুই চায়, সাবমিশন, যেরকম বড়রা গুরুজনরা চায় যে তুমি অনুগত হও, সব পাবে, আর যদি নিজেকে উদ্ধত মনে করেছো করো, নিজের জীবন বুঝে নাও, এরকম একটা মেসেজ আর কি। আসলে বিষয়টা হলো গর্ব করা, অহংকার করা, এগুলো কানেকশন গুলো কেটে দেয়, হুম, আর নিজেকে সমর্পণ করাটা যোগসূত্রটা নতুন করে গাঁথে। হ্যাঁ বড় কথা আপনার,
আর কালকেই আমার ক্লাসে একটা হচ্ছিল, আমি এটা এরকম এনএলপি কাম স্পিরিচুয়ালিজমের ক্লাস একটা চলছিল। তো ওখানে ক্লাসে ওটাই হচ্ছিল। আমি বললাম তুমিই সব, তুমি গোপালকে পুজো করছো, গোপাল অ্যাকচুয়ালি তোমার ভেতরের রিফ্লেকশন, তোমার যে শিশু সুলভ ভাবটা গোপাল দেখিয়ে দিচ্ছে, তুমি বেসিক্যালি এরকম, তুমি তোমার গোপালকেই পুজো করছো, তোমার তুমি তোমার একজনের নাম বলছি সোনালি, তোমার তুমিই সেই সোনালি, আমার আমি, রবীন্দ্রনাথের কথাই আছে তাই না? হ্যাঁ। তো উম, সেই সেইটাকেই আমরা পুজো করি। মাকে আমরা ওই যে যুদ্ধের রূপে দেখতে ভালোবাসি, বিকজ আমাদের লাইফ হচ্ছে সংসার নিয়ে যুদ্ধ করা। সেই জন্য মায়ের হাতে ত্রিশূল ধরিয়ে দিলাম। মা আসলে হয়তো ভীষণ মমতাময়ী, আমাদের দেখা রূপে মা বসে আমরা তৈরি করে তার নিলাম, একটা গড়ে তো নিলাম। পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। পৌরাণিক ব্যাখ্যা তো অনেক সাইন্টিফিক, রয়েছে সেগুলো সায়েন্টিফিক। সেগুলো না দিলে, মেটাফার্স মানে রূপক, মেটাফার্স মানে রূপক। রূপক, এই রূপক না দিলে না, আমি যত এনএলপি স্টাডি করছি, এনএলপি নিয়ে পড়াশুনো করছি, কেননা গীতার মাস্টার মশাই গীতার যে বিভিন্ন ব্যাখ্যা টানেনি আমায় কোনোদিন, শেষ টানলো আমার গুরু, যে ক্রিয়াযোগের গুরু শ্রী বংশীবদন চক্রবর্তী, উনি ভূপেন্দ্রনাথ সান্যাল মশাইয়ের লিনিয়েজে উনি হচ্ছেন শিষ্য। তো উনি প্রথম দীক্ষার পরেই আমাদেরকে এই গীতাটা পড়তে বলেন প্রতিদিন, এবং উনি বলেন যে এটা নিয়ে যাও বাড়িতে। তো যবে থেকে ওটা দেখছি দেখছি যে গীতা আর কিছু না, সাইন্টিফিক ব্যাখ্যা ট্যাখ্যা বড়সড় আছে, কিন্তু এটার রূপকার্থে না, সাধারণ মানুষ যাতে বোঝে সেই জন্য গীতাকে ওইভাবে সাজানো হয়েছে, পাঁচ ভাই। এবং দেখুন এই যে পাঁচ ভাই, তারা আমাদের পঞ্চতত্ত্ব ক্ষিতিয়ব তেজ মরুদ বোমের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। নকুল সহদেবকে একটা বলা হয়েছে রসের দেবতা, মানে যখন ওরা যুদ্ধ হয়েছে, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, কি ওখানে বলা আছে, আমার ভেতরে ডিলেমা, এটাই যুদ্ধ, করব করব না, উচিত উচিত না, যাওয়া উচিত যাওয়া উচিত না। তো তখন সুপার কনসাসকে জিজ্ঞেস করতে হয়, সে হচ্ছে কৃষ্ণ, এবং সুপার কনসাসকে তুমি সঁপে দাও, আর তোমার মাইন্ড হচ্ছে অর্জুন ধরতে পারেন, বা সাবকনশাস অর্জুন ধরতে পারেন। তো তখন সুপার কনসাস বলে দেবে সাবকনশাসকে, সাবকনশাস এসে কনসাস মাইন্ডকে বলবে। তো এরকম এই যে এনএলপি, কনসাস সাবকনশাস, তার যে ভ্যাকক সিস্টেম, ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক গাস্টেটরি অলফ্যাক্টরি, তো এই পঞ্চ ইন্দ্রিয় পঞ্চভ্রাতার মধ্যে আছে তো। এবং দ্রৌপদীকে ভাগ করে নিতে বলেছিলেন কুন্তী, সেটা কি বলেছে, কোনো অ্যাসেট পেয়েছো সেটা বিতরণ করে খাও, একা নিয়ে। তুমি যদি ওটা, দ্রৌপদী একটা ভান্ডার ছিল, তার নলেজ বলুন, পাওয়ার বলুন, পাওয়ার হাউস, সেই পাওয়ার হাউস একা এনজয় করো না, পাওয়ার যদি তুমি পেয়ে থাকো, ব্লিস আনন্দ পেয়ে থাকো, সবার মধ্যে ছড়িয়ে পাঁচ দাও। ভাই ভাগ করো। এটাকে ওইভাবে ব্যাখ্যা করলে জাগতিকভাবে ব্যাখ্যা মানুষ করলে বুঝবে, সাধারণ মানুষ বুঝবে বলে পাঁচ ভাইয়ের একটা বউ। এবং আরেকটা আমার এখন কানেকশনস, পড়াশুনো করতে করতে হয়তো রাজযোগে পড়েছিলাম, আমি যদি ভুল না করি কারেকশন করে দেবেন, রাজযোগ অথবা কর্মযোগ, দুটো বইয়ের মধ্যে, যে ভুল ঠিক বলে তো কিছু হয় না, একটা লোকের একটা বউ হবে, এটা কোথায় বলা আছে? কেননা মধ্যপ্রদেশের কোনো একটা গরিব গ্রামে, ওখানে কিন্তু ওরা বাড়িতে পাঁচ ভাই থাকলে সে একটা মেয়েকে বিয়ে করে, বিকজ ওদের ধরুন 1 বিঘা জমি, পাঁচ ভাই পাঁচটা বউ হলে 5 বিঘা হয়ে গেলে, যেখানে এত দারিদ্রতে ওরা দারিদ্র ইয়ে করতে পারবে, ওখানে যেটুকুনি শস্য হবে সেই শস্যটা ওরা বিক্রি করে ওদের পেট চলবে না, ওই জন্য পাঁচ ভাই একটা বউ রেখেছে, বা 2 ভাই একটা বউকে রেখেছে, রেখে একটা বউয়ের সন্তান হলে মারামারি কাটাকাটিটা হবে না। ওই জন্য বিবেকানন্দ বলেছে তুমি ঠিক ভুল বলার কেউ না, সিস্টেম অনেক জায়গায় অনেকভাবে আছে, তো এক্সিস্ট করছে, তো হতে পারে সেটাকেই কপি করেছে, সেটাও হতে পারে। এটা তো গেল রাম ঠাকুরের মজায়, আমি ওনাকে দেখি, পুজো দিই। এবার শুনুন কি করে সেইটা ব্রেকও হয়ে গেল। তো রোজ আমি ঢুকছি, রোজ বসছি, ঠাকুরকে দেখছি, আবার একটা গাড়ি আসছে, আশ্রমের গেটে গাড়ি করে আমি চলে যাচ্ছি, কোনো কারণে একটুখানি আমি একটু ভীরু, আমার সেই ছোট বা চাইল্ডহুড পেনটার জন্য, আমার একটা অদ্ভুত সাধারণ মানুষের যে অবুঝ মন, সেই অবুঝ মনের একটা যন্ত্রণা আমি লং লং ইয়ার্স পেয়েছি।
যার ফলে সেই একটা আনওয়ান্টেড, একটা আনরিসোর্সফুল সাইড মানুষের তো থাকে, সেটাকে আমি প্রচণ্ড ভয় পাই। এবং আমি ওটা ডিল করতে গেলে, হ্যাঁ এখন হয়তো ডিল বাধ্য হয়ে করছি যেহেতু একা হয়ে গেছি, কিন্তু ওটা ডিল করতে গেলে আমার সব জায়গাতেই সমস্যা হয়েছে। আমি পারি না, মানুষের ওই কদর্য দিকটা আমি ডিল করতে খুব একটা পটু নই আর কি। ওটাও ডিল করতে হয়, সুন্দর করে ডিল করতে হয়। এটা হাজবেন্ডকে দেখেছি কত সুন্দর করে ডিল করেছেন। তো এই গেটম্যান যারা আশ্রমে, তারা দেখছি তাদের বিরক্তিটা লাস্ট দিনে দেখেছি। হুম, তারা বিরক্ত হচ্ছে, এ আসবে, এটা কি বসার জায়গা, আড্ডাখানা, এরকম একটা ওদের ভাব। হুম, তো আমি তো ভয় পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, ওদের চোখের ভাষা পড়তে পেরেছি। এবং ওরা না প্রিপারেশন নিচ্ছে যে পরের দিন আসুক, পরের দিন এলে বলবো এখানে বসবেন না ম্যাডাম। হুম, এটা যেন মনে হলো, আমার জাস্ট মনে উকি দিয়েছে। আমি ঠাকুরকে বললাম, ঠাকুর তোমাকে তো 7-8 দিন দেখলাম, আমার ভয় লাগছে, ওরা কিছু বললে সকালবেলা বেরিয়ে আসবো, এটাও আমার খারাপ লাগবে। আবার সত্যি কথাই তো, আমি তো ওখানে ওয়েটই করছি, তোমাকে দেখছি বড় পাওনা, বাট গাড়িটার জন্য ওয়েট হুম, করছি, হুম, এটাও সত্যি। হুম। তো দুটোই সত্যি, ওনারা যদি বলেন ওনাদের ডিউটি করবেন, সেটাও অন্যায় না। তো সব মিলিয়ে আমি একটুখানি ভয় পেয়ে গেলাম। ঠাকুর বললো ঠিক আছে, কালকে থেকে তাহলে আমি অন্য ব্যবস্থা করি। তো সঙ্গে সঙ্গে পরের দিন থেকে উনি বললেন আমি আর এখন গাড়ি আনছি না ও আপাতত। আচ্ছা কি আচ্ছা। বলবেন বলুন। হ্যাঁ, হ্যাঁ। আমি যেহেতু ভয় পেয়েছি, তাহলে একটা গ্যাপ, যে তুইও যখন হ্যাঁ, বলছিস ঠিক আছে, তুই বাইপাস করে দিলেন। হুম, ঠিক আছে, তুই তাহলে আবার ব্যাক টু প্যাটার্ন হয়ে যা, আবার দেখা যাবে পরে, আবার তোর ভয় কাটলে আসিস। একটা সিগন্যালিং বলে দিই, আমার হাজবেন্ডকেও দেখেছি, ধরুন আমি এটা অন্যায় করছি, আমার কনসাইন্স বলছে এটা হয়তো অপরাধ বা নয়, বা হুম, একটা যখন ডিলেমা আসছে, বড়দের কাছে গেলে বড়রা একটা পিকচার দিয়ে দেন, বড় গুরুরা, মহাজনরা, মহাত্মারা, তারা না আপনাকে সিচুয়েশন বলে দেবে, দিস ইজ দিস, দিস ইজ দিস, আর তুমি এখন এর থেকে কি আউটকাম চাও। তুমি যদি চাও তাহলে এটা হবে, আর তুমি যদি না চাও তাহলে এটা করো, দুটো পথ হুম, আছে হুম। বা তিনটে পথ আছে। তো এই মহাগুরুরা তারা কিন্তু সেই, আমি ভয় পেয়ে গেছি, আমি আর ভয় লাগছে আশ্রমে ঢুকতে। উনি তখন অপশনটা দিয়ে দিলেন। অপশন দিলেন যে ঠিক আছে তাহলে তুমি কদিন গ্যাপ রাখো। হুম, তারা ফোর্স করবে না, কোনো কিছু ফোর্সফুলি হয় না। এটা আমার হাজবেন্ডকেও দেখেছি, আমি পরে বলেছি আমি যেটা ভুল করলাম, করে ফেললাম, তুমি আটকাবে না আমাকে, আমি তোমার স্ত্রী। বলছে কেন আটকাবো, তুমি দেখবে। তখন আটকালে বলতে, কেন আটকালে আমাকে, তুমি তো জানতেই না এটার থেকে যে রেজাল্ট হুম, খারাপ হতে পারে। আমি তো আমার অভিজ্ঞতা দিয়ে বলেছি। তো বড়রা কখনো আটকাবে না, আমাদের কেয়ারফুল থাকা উচিত, বা কিছু কিছু জায়গায় উই শুড বি ভেরি ব্লাইন্ড, অন্ধের মতো ফলো করব গুরুজনদের। আবারও বলছি যে অন্যায় জিনিসকে ফলো করব না, সেটা আমাদের হুম, হুম, কনসায়েন্সও জানে, আমাদের সুপার কনসাসও জানে, সাবকনসাসও জানে কোনটা অন্যায় কোনটা ন্যায়। কিন্তু গ্রসলি আমরা কিন্তু গুরুজনদের অভিজ্ঞতাকে মেনে চলা দরকার ভীষণভাবে। এই যে গুরুজনরা বিয়ের ক্ষেত্রে যেতেন, অবজার্ভ করতেন রান্না কিভাবে হচ্ছে, মা কিভাবে, হুম, ছেলের মা মেয়ের মা কিভাবে কথা বলছে, হোয়াট আর দ্য ওয়ার্ডিংস। হুম, এখন দেখুন এনএলপিতে ওটাই পড়ানো হুম, হচ্ছে। ঠিক। তুমি ক্যালিব্রেশন করবে মুখের শব্দ দিয়ে, টোনাল কোয়ালিটি, হুম, হার্শ না সফট, হুম, হাসছে মুখে না হাসি কম, হুম, চোখের আইব্রাউজ দেখে, আইব্রাউজ কুচকোনো না ছড়ানো, স্কিন কালার চেঞ্জ হওয়া, চোখের পাতা। কালকেই এনএলপি সেশনে আমি, একটি বাচ্চা ছেলে, তার অনেক প্রশ্ন, তার বাবা তাদেরকে সরে গেছে হাত ছেড়ে দিয়ে, স্বাভাবিক একা হুম, মা, সে তো, তার তো আয়ও করতে হবে, তার একটা হুম, গ্যাপ হয়, হুম, বাচ্চাটা বাড়িতে একা। অনেক প্রশ্ন ছিল, বিলিভ মি দাদা, আমি যখন ওকে সেশন করে যখন 1 ঘন্টার মধ্যে ওকে দেখতে পাচ্ছি, আপনার মানে কি বলবো, ওর গায়ের রঙে না মনে হচ্ছে কে একটা আলকাতরা করে দিয়েছে। একটা হুম, 14 থেকে 15 বছর বয়স হবে কি তার, একটু ওই 15-র বেশি না। আমি কথা বলছি তো, ওর রং সবাই ওখানে স্বীকার করেছেন, বিশেষ করে অভিজ্ঞ চোখ ছিল হুম, 2-3 জন, তারা হ্যাঁ বলেছেন। ওর আস্তে আস্তে মুখের কালার পুরো সরে গিয়ে, এইখানে একটুখানি ব্ল্যাক ছিল, এখানে একটুখানি ব্ল্যাক ছিল, কানটা অবধি সাদা হয়ে গেল। আচ্ছা, তো আচ্ছা। স্কিন কালারও অনেক কিছু বলে। তো সাচ ফাইন ক্যালিব্রেশনস এনএলপি আমাদের শেখাচ্ছে, আমরা হুম, করি এবং করাচ্ছি, লোকের চেঞ্জ করাচ্ছি। আই এম আ চেঞ্জ ওয়ার্কার। সো আমি দেখি যখন চেঞ্জগুলো হয়, মানে অদ্ভুত সেই হুম, চেঞ্জগুলো। হুম, আর আমাদের ওটাই পাওনা,
ওটাই পাওনা, ওটাই তো আর কিছু লক্ষ্য না। থাকে। ঠাকুরের কথা, মানুষ ধরো মানুষ গড়ো। হুম। আপনাদের সবার কাছে আশীর্বাদ, দাদার কাছে আশীর্বাদ চাইছি। আমি যে ব্রতী হয়েছি এখন বুঝতে পারছি আমার লাইফ, পারপাস অফ লাইফ ইজ মানুষ ধরা, মানুষ গড়া। তো আমি ছেলে ধরা, লিটারেলি মানুষ ধরার লোক আমি, আর আমার কোনো উদ্দেশ্য নেই। ওইটাই আমার জন্মের পারপাস, এবং আমার বাবা মায়ের যে নোবেল কজ ছিল সেগুলো একটা করেছি। এখন ছোট ছোট আকারে অনেক এনএলপির হেল্প নিয়ে করছি। আর হ্যাঁ, গীতা দিয়েও হয়, সব কিছু দিয়ে হয়। যেহেতু গীতা আমি পড়িনি, এনএলপিতে আমার সার্টিফিকেট আছে, সেইটা ক্লেম করতে পারছি যে আই এম আ চেঞ্জ ওয়ার্কার। আমি মানুষের অনেক মানুষকেই করেছি, আরো মানুষকে করতে চাই আপনার পডকাস্টের মাধ্যমে। উপকৃত আমাদের আচ্ছা, সে ভালো তো লাগবে। অবশ্যই। এবং মানুষকে সামনে এগিয়ে দেওয়া যেখানে হ্যাঁ, আলটিমেট লক্ষ্য, সেখানে সেটাও একটা আপনার পথ হতে পারে। হ্যাঁ। অবশ্য ঐশ্বরীয় পথ বলেই আমার মনে আপনি যে হয় সেটা। শব্দটা বললেন না, এটা আমাকে এগিয়ে দেওয়া, একটু হুম। ঠেলে দেয়া। অবশ্যই। এইটা তোমার পথ আছে, তুমি অবশ্যই। হাঁটো, কেউ তোমাকে আটকাবে না। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সেই দৃষ্টিটা এবং হ্যাঁ, সেই হ্যাঁ, ইচ্ছাটা থাকা দরকার। হ্যাঁ, 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 না হলে তো হয় না। যদি ধরুন চাকাটা গোল না হতো, চাকাটা যদি চৌকোনা হয় হুম, বা অন্য কোনো আকারের হয়, সেক্ষেত্রে তার নিজের ইচ্ছেটা নেই গড়িয়ে যাওয়ার। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে তাকে গোল হতে হবে, গোলাকার হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তার ইচ্ছা। হ্যাঁ, এইবার বাইরে থেকে একটা প্রেশার, যেটা পাওয়ার, উনি সেটা দেবেন। উনি দেখতে পারেন, আমরা মাধ্যম হতে পারি। আমরা ব্যাস, মাধ্যম। এই হলো সিস্টেম। ব্যাস, এই যে কথাটা এত সুন্দর বললেন, এগিয়ে দেওয়া, আমরা ওই ঠেলাটুকুই দিতে ঠিক, পারি। ঠিক, ঠিক। আর ঠেলাটাও আমি দেব কি না, আমি দেব না মিস্টার চন্দন চক্রবর্তী দেবেন, না আমার এই দাদা দেবেন, সেটা অবশ্যই, তো অবশ্যই। সব ডিসাইডেড। অবশ্যই, সেটা কারোর কিছু করার না, নেই। আমরা কিছু করার নেই। এবার আমি এখানেই বলি, অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে উৎসাহিত হবেন এবং যোগাযোগের চেষ্টা করবেন। দেখুন, আপনারা কমেন্টে হয়তো বলবেন যে জানতে চাই, আরো বেশি জানতে চাই, বা নিজেদের জীবনে প্রয়োগ করতে চাই, বা শিখতে চাই, বা এটার নিজেকে উপ পরিবর্তন করতে করতে চাই। চাই। আ তো এই ব্যাপারে আপনার সঙ্গে কি কোনোভাবে তারা যোগাযোগ করতে পারে? আমি আমার ফোন নাম্বার বলে দিচ্ছি। তাহলে কাইন্ডলি যদি একটু বলা যায় যদি বলে দেন। ফোন করলেন ভালো, আমি যদি ফোন না ধরতে পারি অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখবেন যে চন্দনদার নাম করে, যে চন্দনদার পডকাস্ট, মানে ওই অত বড় নাম, সাধক অলৌকিক রহস্য বললে আমার হয়তো রেজিস্টার করবেন। আমি মানুষকে ভীষণ ভালোবাসি, এক একটা মানুষ আমার কাছে ভীষণ দামি। তো চন্দন চক্রবর্তী নামটা আমার জীবনে অন্য কিছু। তো সেই নামটা দিয়ে বলবেন আমরা চন্দনদার পডকাস্টের রেফারেন্সে বলছি, মেসেজ দিয়ে রাখবেন, আমিই ফোন করে নেবো আমার সঠিক টাইমে। একটু সময়ের অভাব হয়, তো নিজেকে তৈরি করতে গেলে তো একটু সময় লাগে। আমার ফোন নাম্বারটা বলছি 9674553946। আরেকবার বলুন। 9674553946। আপনাকে সমগ্র দর্শক কুলের তরফ থেকে, আমার থেকে আপনাকে অজস্র অজস্রবার আমি প্রণাম জানাচ্ছি। ভালো থাকবেন। না, আমার প্রণাম জানবেন। আমি একটা গান দিয়ে শেষ করব, আমি নিজেকে সিঙ্গারও মনে করি। যে কাঁদুনি হিয়া কাঁদিছে, সে কাঁদুনি সেও কাঁদিল। আমার হৃদয় যে কারণে কাঁদে, চন্দনদার হৃদয় সেই কারণে কাঁদে, শহীদুল ভাইয়ের হৃদয়ও সেই কারণে কাঁদে। সেই কান্নাগুলো ওনারা একসঙ্গে করে আমাদের সবাইকে একটা বলের মধ্যে রেখেছেন। আমরা সবাই আছি হাত ধরে, উই অল আর কানেক্টেড। নমস্কার। ভালো থাকবেন সবাই।